আমরা গত প্রায় ৩ বছর ধরে একটা খুব জমজমাট ফুটবল টুর্নামেন্ট করি। রাথিডং টিম কিংবা ধরুন বুথিডং টিম, ওদের বিভিন্ন এলাকা যারা যে অঞ্চল থেকে এসেছে সে অঞ্চলের নামে এই টিমগুলোর নামকরণ করা হয়েছে। রোহিঙ্গা কমিউনিটির মধ্যে যারা শিক্ষিত মানুষজন, তাদের এখানে কমিউনিটির মধ্যেও খুব বেশি ক্যাম্পেও থাকে না কিংবা তাদের দেশেও থাকতে পারেনি, তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অনেকেই ধরুন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে গিয়ে রিসেটেল হয়েছে। আপনি বলছিলেন যে তাদের ঐতিহ্যগত, তাদের ইতিহাস, তাদের যে হেরিটেজ, তাদের অনেক সমৃদ্ধ ইতিহাস আছে। বার্মিজ ল্যাঙ্গুয়েজের কথা বলি, সংস্থাগুলো ওখানে 1 শতাধিক, প্রায় 1.5 শতাধিকের মতো সংস্থা কাজ করে। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেকেই কথা বলে, বার্মিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলে, কিন্তু তাদের যে এই হেরিটেজ, তাদের যে সমৃদ্ধ কালচার, এইটা নিয়ে তো খুব কথা আমরা শুনতে পাই না। তো এই ক্ষেত্রে কি আপনি মনে করেন না যে তাদের এই ঐতিহ্য এইটাকেও পুনর্জাগরিত রাখা দরকার এর পাশাপাশি? এটা ঠিকই বলেছেন। আনফর্চুনেটলি রোহিঙ্গা কমিউনিটির মধ্যে যারা শিক্ষিত মানুষজন, তারা কিন্তু তাদের এখানে কমিউনিটির মধ্যেও খুব বেশি ক্যাম্পেও থাকে না কিংবা তাদের দেশেও থাকতে পারেনি, তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অনেকেই ধরুন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে গিয়ে রিসেটেল হয়েছে, ফলে ব্রেন ড্রেইনড হয়ে গেছে। এটি একটি বড় সংকটের জায়গা কমিউনিটির জন্যে। আর কিছু শিক্ষিত মানুষ বাংলাদেশেও আপনার বিভিন্ন সময় ইন্টিগ্রেটেড হয়ে গেছে, ফলে যারা রেস্ট অফ দি কমিউনিটি পিপল, তাদের মধ্যে এই ধরনের জ্ঞান গরিমা কিংবা ধরুন এই ধরনের মানে ইতিহাস সচেতন ব্যক্তি পাওয়া খুব মুশকিল। তারপরেও আমরা যারা রয়েছেন তাদেরকে দিয়ে চেষ্টা করছি কমিউনিটির ভেতর থেকে বেশ কিছু ইনিশিয়েটিভ বের করে আনার জন্য। আপনি জানেন যে আমরা গত প্রায় 3 বছর ধরে একটা খুব জমজমাট ফুটবল টুর্নামেন্ট করি। সর্বশেষ এটি 16টি টিম অংশগ্রহণ করেছে, লিগ পদ্ধতিতে খেলা হয়েছে। ভাষান্তরের টিমে আমরা অংশগ্রহণ করেছি, ভাষান্তরও আলাদাভাবে হয়েছে এবং প্রতিটি টিমের আমরা নামকরণ করা হয়েছে তাদের অঞ্চলের বিভিন্ন জায়গার নাম অনুসারে। যেমন ধরুন রাথিডং টিম কিংবা ধরুন বুথিডং টিম, ওদের বিভিন্ন এলাকা যারা যে অঞ্চল থেকে এসেছে সে অঞ্চলের নামে এই টিমগুলোর নামকরণ করা হয়েছে এবং তারা খেলেছে এবং বিপুল উদ্দীপনায় খেলেছে এবং তারা মনে হয়েছে যে তারা তাদের দেশে রয়েছে। আমরা কিছুদিন আগে এই আর্ট কম্পিটিশন করেছিলাম বাচ্চাদের মধ্যে, কারণ একটি আর্ট কম্পিটিশন একটি এনজিও অর্গানাইজ করেছিল। আমি গিয়ে দেখলাম তাদের ঘর তারা আঁকছে এবং এক দরজার সব ঘরগুলো আঁকছে তারা। তখন আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম যে তুমি এক দরজার ঘর আঁকছো? তো সে তো আসলে এক দরজার ঘরেই দেখেছে, ক্যাম্পে তো তাদের একটা দরজাই। তো তাদের যে ক্যাম্প আরাকানে বা রাখাইনে যে তাদের দোতলা কাঠের বাড়ি ছিল কিংবা অনেকগুলো দরজা ছিল, এগুলো তো সে দেখে নাই। ফলে আমরা কি করেছি, আপনার একটা আর্ট কম্পিটিশন করেছিলাম এবং সেইখানে আমরা আরাকানের আমার গ্রাম, আরাকানে আমার বাড়ি, আরাকানে আমার নদী, এইসব বিষয়গুলো তুলে ধরে 12টি টপিক বাছাই করে প্রায় 1600 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল। এই দুইটি উদ্যোগেই আমাদেরকে সহযোগিতা করেছিল টার্কিশ অর্গানাইজেশন টিকা। এছাড়া আমরা ক্যাম্পে এই মুহূর্তে আমরা 2টি সেন্টার করেছি। একটা হচ্ছে রোহিঙ্গা হেরিটেজ সেন্টার, এটা ক্যাম্প 6 করেছে আমাদের ওখানকার যে সিএইচি, সেই উদ্যোগ নিয়েছে এবং কমিউনিটির মধ্যে যারা এই ব্যাপারে কনসার্ন, মেগা ক্যাম্পের কোনো একটা, হ্যাঁ, উখিয়াতে ক্যাম্প 6-এ, আর একটি ক্যাম্প 10-এ হয়েছে। সেখানে ডিআরসি যে আইএনজিও রয়েছে তারা সহজে, সেটা হচ্ছে রোহিঙ্গা সেন্টার। সেখানে রোহিঙ্গা আর্টিস্টরা তাদের পুরো জীবনের একটা চিত্র এঁকেছে, তারা কিভাবে আরাকানে ছিল, এই পর্যায়ে আসছে এবং ভবিষ্যৎ তারা কি স্বপ্ন দেখে আরাকানে, সেরকম একটি চিত্র এঁকেছে এবং সেখানে তারা রোহিঙ্গা বিভিন্ন ব্যক্তিত্বের ছবিও এঁকেছে এবং এটা বাচ্চাদের জন্য একটা ভ্রমণের জায়গা হিসেবে আমরা রেখেছি, যাতে স্টুডেন্টরা ওখানে যেতে পারে, কথা বলতে পারে। এবং রোহিঙ্গা হেরিটেজ সেন্টারও একইভাবে এটা এক ধরনের এডুকেটিভ করার চেষ্টা করা হয়েছে, যে প্রতিদিন রোহিঙ্গা বাচ্চারা আসছে, তারা দেখছে যে তাদের পূর্বপুরুষের ছবি দেখছে, বায়োগ্রাফি দেখছে, তাদের কন্ট্রিবিউশন দেখছে। এগুলো, এই উদ্যোগগুলো আমরা নিচ্ছি। আমরা আরেকটু উদ্যোগ নিচ্ছি এখন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ওদের সহ
গ্রেগ নামে একজন বিখ্যাত ফটো জার্নালিস্ট আছেন, ক্যানাডিয়ান। উনি রোহিঙ্গা ফটোর উপরে পিএইচডি করেছেন। আমরা ট্রাইপার্টাইট একটা যোগাযোগ করেছি, আমরা ক্যাম্পে এর একটি ফিক্সড এক্সিবিশন করতে যাই। এই ফটো এক্সিবিশনটি খুবই এনকারেজিং এবং এখানে রোহিঙ্গাদের অতীত ইতিহাসের বিস্তর সচিত্র বর্ণনা রয়েছে। তো আমি যদি এটি প্রতিষ্ঠিত হয়, এটি একটা ভালো সেন্টার অফ এক্সেলেন্স হবে রোহিঙ্গাদের জন্য। তাদের হিস্ট্রিটা রিমাইন্ড করা, তাদের যে গ্লোরিফাইড একটা অতীত ছিল সেটি রিমাইন্ড করে দেয়, এবং বর্তমানে সব কিছু না, এবং তাদের একটি ভবিষ্যৎ নির্মিত হতে পারে, খুবই স্বপ্নময় ভবিষ্যৎ। তাদের একটা সামনে স্বপ্ন জাগরিত রাখা যে এটা আমার দেশ, ওখানে আমাকে যেতে হবে আমাকে। এবং এটা তাদের, আমি সবসময় বলি, এটা তাদের বৈধ অধিকার এবং বৈধ দাবি। কারণ একটি এটা তো দাবির বিষয় না, এটা তো মানে জন্মগত, মানুষ হিসেবে জন্মগ্রহণ করছে, তার একটা জায়গা থাকতেই হবে। আমি সবসময় বলি, যেমন ধরুন একটি পিপিলিকা, ইভেন আপনি যদি লক্ষ্য করেন, সে কিন্তু এদিক সেদিক ঘুরে কিন্তু তার বাসায় ফেরত যায়, সে তার গর্তে ফেরত যায়, তার একটা বাসা আছে, তার ঘর আছে। একটা ছোট্ট পাখি, তারও ঘর আছে। কিন্তু আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, সেই জীবের মধ্যে একটা জনগোষ্ঠী, এথনিক জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী। আপনি তাদের সংখ্যা যদি বিচার করেন, আমাদের বাংলাদেশে আমাদের নিবন্ধন মূল্য 12 লক্ষ, বাট এর বাইরেও তো অনেক আছে বাংলাদেশে থাকে। আপনি যদি সারা পৃথিবী যদি এর সাথে এক করেন, ধরুন সৌদি আরবে থাকে, তারপরে মালয়েশিয়া থাকে, ইন্দোনেশিয়া থাকে, থাইল্যান্ডে থাকে, ভারতে আছে কিছু, সব যদি আপনি মেলান, তাহলে তাদের সংখ্যা কোনো কমে 3 মিলিয়নের নিচে না। তো এই 3 মিলিয়ন জনগোষ্ঠীর একটি এথনিক গ্রুপ, তারা এইভাবে বিলীন হয়ে যাবে মানচিত্র থেকে, এটা কি কখনো কাঙ্ক্ষিত? তো সেই নিরিখে আমরা কাজ করছি যে তাদেরকে এক ধরনের তাদের স্বপ্নটাকে রিভাইভ করা। খুবই প্রশংসনীয় উদ্যোগ আপনি গ্রহণ করেছেন। আমরা আশা করব যে এটা শুধু একটা বা দুইটা ক্যাম্পে না, 34টি যে ক্যাম্প আছে সকল জায়গায় সকল শিশুরা এটা জানবে। বিশেষ করে যারা এখন যুবক, অ্যাডোলেসেন্ট, যারা 14 থেকে 24-25-এর মধ্যে বয়স, ওদের তো আসলে শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু তাদের সামনে স্বপ্ন নেই। তো এই জনগোষ্ঠীকে আকৃষ্ট করার জন্য আরও ভালো ভালো উদ্যোগ বা আরও ইনোভেটিভ উদ্যোগ হয়তো বিভিন্ন সংস্থা নিবে। আপনারা তাদেরকে সাপোর্ট করবেন, আমরা এই প্রত্যাশা করছি।